আরিয়ান এক মুহূর্ত সময় নষ্ট না করে বেড থেকে লাফিয়ে নামলো, দৌড়ে ওয়াশরুমের দরজার সামনে গিয়ে ধাক্কা দিতে শুরু করলো। ইলা, ইলাফুল কি হয়েছে? দরজা খোলো। ভেতর থেকে কোনো কথা শোনা যাচ্ছে না, শুধু ইলার কান্নার মতো আওয়াজ আর অসংলগ্ন চিৎকার। আরিয়ানের বুকের ভেতরটা দুরু দুরু কাঁপছে। আরিয়ান আর কিছু না ভেবে নিজের সর্বশক্তি দিয়ে দরজায় এক লাথি বসিয়ে দিল। ২-৩ বার চেষ্টার পরে লকটা মট করে ভেঙে গেল। দরজা খুলে আরিয়ান দেখলো শাওয়ারের নিচে দাঁড়িয়ে ইলা ভয়ে দাঁড়িয়ে আছে। এক কোনায় একটা বড় তেলাপোকা উঠছে। ইলা আরিয়ানকে দেখা মাত্রই কোনো কিছু চিন্তা না করে এক লাফে এসে আরিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে। প্লিজ প্লিজ ওটাকে বের করে, ওটা আমায় কামড়ে দেবে। ইলা ভয়ে কাঁপছে আর আরিয়ানকে খামচে ধরে আছে। শাওয়ারের পানি তখনও পড়ছে। ইলা আরিয়ান দুজনই সম্পূর্ণ ভিজে গেছে। ইলার ভেজা শরীরের ঠান্ডা উত্তাপ আরিয়ানের গায়ে লাগছে। ইলা কাঁদতে কাঁদতে বলল। ভয় পেয়ে গিয়েছিলাম, ওটা আমার দিকে আসছিল। আরিয়ান ইলাকে শক্ত করে ২ হাত দিয়ে জড়িয়ে ধরল। ইলাকে শান্ত করার জন্য আরিয়ান ইলার পিঠে হাত রাখল, কিন্তু ইলার ভেজা শরীরের স্পর্শ আর ইলার গা থেকে আসা শাওয়ারের জেলের মিষ্টি ঘ্রাণ আরিয়ানের মস্তিষ্ককে অবশ করে দিতে শুরু করল। ইলার চুল থেকে পানি কাঁদ বেয়ে নামছে। আরিয়ানের গলা ভারী হয়ে গেল, চোখ বন্ধ করে বলল। আমি আছি, আর কিছু হবে না। আরিয়ানের হাত ইলার পিঠে বুলতে শুরু করলো ধীরে ধীরে, কিন্তু আরিয়ানের হাতের আঙ্গুলগুলো কাঁপছে। ইলাকে এই অবস্থায় দেখে আরিয়ান ঠিক থাকতে পারছে না। ইলার ভেজা শরীর, একটা পাতলা টাওয়াল ছাড়া আর কিচ্ছু নেই শরীরে। পানির ফোঁটাগুলো ইলার গলা বেয়ে নামছে। আরিয়ানের চোখ সেই পথ ধরে নামতে শুরু করলো। ইলার কাঁধ, ইলার কালার বোন, ইলার বুকের উপর অংশ দেখে আরিয়ানের শ্বাস ভারী হয়ে এলো। আরিয়ান ফিসফিস করে বলল। লিটল হার্ড, তুমি যেভাবে এখন আমার সামনে আছো, আমি তো আর নিজেকে ধরে রাখতে পারছি না। ইলা মুখ তুলে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ানের চোখ জোড়া তখন লাল হয়ে গেছে। ইলার কোমরের বাঁধন আরো শক্ত হয়ে গেল। ইলা বুঝতে পারল আরিয়ানের দৃষ্টি বদলে গেছে, ওর নিঃশ্বাস ঘন হয়ে আসছে। ইলা নিচু স্বরে বলল। আমায় ছাড়ুন প্লিজ, আমি পুরো ভিজে গেছি। আরিয়ান ইলার কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল। ভেজে গেছো বলেই তো তোমাকে আরো বেশি সুন্দর লাগছে, আর আমি নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা হারিয়ে ফেলছি ইলাফুল। আরিয়ান আলতো করে ইলার ঘাড়ের ভেজা চুলগুলো সরিয়ে দিল। শাওয়ারের ঝিরঝির পানি তখনও দুজনের উপরে পড়ছে। আরিয়ানের বুকের ধুকভুকানি ইলা স্পষ্ট অনুভব করতে পারছে। ইলার ভেজা শরীরের প্রতিটি ভাঁজে যেন এক মায়াবী অস্ত্রতা। আরিয়ানের ঘন হয়ে আসা নিঃশ্বাস ইলার ঘাড়ে আছড়ে পড়ছে, যা তাকে শিউরে তুলছে বারবার। ইলা থরথর করে কাঁপছে, তবে সেটা কি কেবল তেলাপোকার ভয়ে, নাকি আরিয়ানের এই নিষিদ্ধ অথচ কাঙ্ক্ষিত সান্নিধ্যের আবেশে, তা সে নিজেও জানে না। আরিয়ানের হাতের বাঁধন ইলার কোমরে আরো জোরালো হলো, যেন সে কোনোভাবেই এই মায়াবী মুহূর্তটাকে হাতছাড়া করতে চায় না। আরিয়ান ইলার চিবুকটা ধরে মুখটা একটু উঁচু করল। ইলার চোখের পাতায় জমে থাকা পানির বিন্দুগুলো মুক্তোর মতো চিকচিক করছে। তোমাকে হারানোর ভয়টা আমার যতটুকু পড়িয়েছে, তার চেয়ে অনেক বেশি পড়েছে তোমার এই ভেজা শরীরের ঘ্রাণ। ইলাফুল, তুমি কি জানো তোমার জন্য আজ আমি কতটা বিপজ্জনক? ইলা কোনো কথা বলতে পারল না, তার বুকটা ধরফর করছে। সে শুধু দেখলো আরিয়ানের চোখে এক আদিম তৃষ্ণা, যা তাকে গ্রাস করতে চাইছে। আরিয়ান, হাত ছাড়ুন, কেউ চলে আসবে। আরিয়ান ইলার কোমরে আরো একটু চাপ দিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। তার কণ্ঠস্বর এখন অনেকটাই ভারী এবং নেশাক্ত। দরজা তো আমি নিজেই ভেঙে ঢুকেছি ইলাফুল, এখানে অন্য কেউ আসার ভয় নেই। ভয় শুধু আমার নিজের ওপর। আমি কি সত্যি নিজেকে সামলাতে পারবো? আরিয়ান আলতো করে ইলার কপাল থেকে চিবুক পর্যন্ত নিজের নাক ঘষল। ইলা চোখ বন্ধ করে আরিয়ানকে খামচে ধরল। তার সারা শরীর থরথর করে কাঁপছে। আরিয়ান এবার ইলার চোখের দিকে তাকালো। সেই চোখে আজ কোনো লুকোচুরি নেই, আছে এক তীব্র অধিকারবোধ। আরিয়ান খুব নিচু স্বরে প্রায় ফিসফিস করে বলল। তুমি আমার স্ত্রী, আমার ভালোবাসা, কিন্তু তার চেয়েও আগে তুমি একজন মানুষ। ইলা কথা বলতে পারছিল না, তার বুকের ভেতরটা যেন তোলপাড় হচ্ছে। সে আরিয়ানের চোখের দিকে তাকালো।
সেখানে দেখলো এক সমুদ্র সমান তৃষ্ণা আর সম্মান। আরিয়ান তাকে শুধু ভোগ করতে চায় না, তাকে অনুভব করতে চায়। আরিয়ান আবার বলা শুরু করলো, আর যদি তুমি না বলো তাহলে আমি এখানে থেমে যাব। আর আজ যদি তুমি হ্যাঁ বলো তাহলে আমি তোমাকে এমনভাবে ছুবো যেন পৃথিবীর সব অন্ধকার তোমার গা থেকে সরে যায়। ইলার বুক ধুকপুক করতে লাগলো। এই আরিয়ান রাক্ষস না, প্লে বয় না, এটা সেই মানুষ যে ভয়ঙ্কর আবেগের মাঝেও তাকে নিরাপত্তা দিচ্ছে। ইলা খুব আস্তে আস্তে বলল, আপনি আপনি থামতে পারবেন তো? আরিয়ান কপাল ঠেকালো ইলার কপালে। পারবো, কারণ তুমি যদি ভয় পাও তাহলে আমি আমার ভেতরে পশুটাকেও শিকল পরাতে পারি। আমি ভয় পাচ্ছি, কিন্তু আপনাকে আমি বিশ্বাস করি। এই কথাটুকু আরিয়ানের জন্য সবচেয়ে বড় অনুমতি। আরিয়ান চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিল, তারপর খুব ধীরে খুব যত্নে বলল, তাহলে শোনো না খিলাফুল, আজ আমি তোমাকে ছোবো না আগুন হয়ে, আমি শুধু ছোবো আশ্রয় হয়ে। ইলা চুপ করে আরিয়ানের বুকে মাথা রাখলো। তার হৃৎপিণ্ড দুরু দুরু করছে, ভয়, ভালোবাসা, আত্মসমর্পণ সব মিশে একাকার। প্রমিস করুন আমায় কখনো ছেড়ে যাবেন না। আরিয়ান মাথা নেড়ে বলল, প্রমিস খিলাফুল, কখনো ছেড়ে যাব না। সোশ্যাল মিডিয়ার সাউন্ড ভয়েসে হয়তো অনেকের মন জয় করেছে, কিন্তু বাস্তবের এই আরিয়ান শুধু তোমার মন আর শরীরের সম্মতে চায়। ভালোবাসার অধিকার থাকে, কিন্তু সম্মানের জায়গাটা তার উপরে। এখন বলো ইলাফুল, আমি কি এগোবো? ইলা লজ্জায় লাল হয়ে মাথাটা আরিয়ানের কাঁধে লুকিয়ে ফেলল। তারপর খুব অস্পষ্ট স্বরে বলল, আপনার এই মায়াজালে আমি আজীবন বন্দী হতে চাই, আমার বয়স দিন। এই একটি বাক্য আরিয়ানের সব বাত ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আরিয়ান এক ঝটকায় শাওয়ারটা বন্ধ করে দিল। পুরো বাথরুমে তখন এক নিস্তব্ধতা, শুধু দুজনের ঘন নিঃশ্বাসের শব্দ। আরিয়ান ইলাকে পাজা কোলে করে কোলে তুলে নিল। ইলা ভয়ে তার গলা জড়িয়ে ধরল। বেডরুমে এসে আরিয়ান ইলাকে সাবধানে বিছানায় শুইয়ে দিল। চাঁদের আলো জানালা দিয়ে এসে ইলার ভেজা মুখে পড়ছে, যা তাকে এক অপার্থিব সুন্দরী করে তুলছে। আরিয়ান ইলার দুপাশে হাত রেখে ইলার উপর ঝুঁকে এলো। জানো ইলাফুল, মানুষ বলে চাঁদ নাকি সুন্দর, কিন্তু আজ বুঝতে পারছে আমার বিছানায় শুয়ে থাকি মানবী চাঁদের চেয়েও হাজার গুণ বেশি স্নিগ্ধ। আজ তোমার এই পেটের নিচে ছোট্ট তিলটা থেকে শুরু করে তোমার হৃৎপিণ্ডের প্রতিটি স্পন্দন সব আমার হবে, একদম ব্যক্তিগতভাবে। ইলা কাপা হাতে আরিয়ানের গাল ছুঁয়ে দিল। আপনি বড্ড বেশি কথা বলেন। আরিয়ান মুচকি হেসে ইলার কপালে দীর্ঘ এক চুমু খেল। তারপর ধীরে ধীরে তার ঠোঁট নেমে এলো ইলার কানের লতিতে। সেখানে কামড় দিয়ে ফিসফিস করে বলল, কথা তো সবই সুর ও তেলবতী, আজ রাতটা তো শুধু আমাদের অনুভবের গল্পের জন্য বরাদ্দ। জানালা দিয়ে আসা স্লান চাঁদের আলো এক মায়াবী পরিবেশ তৈরি করছে। ইলার ভেজা শরীর থেকে তখনও হালকা বাম্পস উঠছে। আরিয়ান তার দুপাশে হাত রেখে ইলার উপর ঝুঁকে আছে। তার চোখ জোড়া শান্ত, কিন্তু তার গভীরে এক অদ্ভুত নেশা। আরিয়ান ইলার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, সবাই বলে মায়াজাল খুব বিপজ্জনক, একবার জড়িয়ে পড়লে আর বের হওয়া যায় না। আর আমি তোমাকে সেই মায়াজালে আজীবনের জন্য বন্দি করে রাখবো। তুমি কি তৈরি আমার এই অন্ধকারের অংশ হতে? ইলা কোনো কথা বলল না, শুধু দু হাতে আরিয়ানের কাঁধ শক্ত করে আঁকড়ে ধরল। আরিয়ান ধীরে ধীরে ইলার ভেজা ঘাড়ের উপর নিজের ঠোঁট ছোঁয়ালো। ইলা শিউরে উঠে চোখ বন্ধ করলো। এক তীব্র শিহরণ তার শির দ্বারা বেয়ে নেমে গেল। আরিয়ান আলতো করে ইলার কানের লতিতে ছোট্ট করে একটা কামড় দিল। ইলা ব্যথায় আর সুখে এক অদ্ভুত শব্দ করলো। আরিয়ান থামলো না, সে ইলার চিবুক ধরে মুখটা নিজের দিকে ফেরালো। আজ আমি কোনো কথা বলবো না, শুধু আমার স্পর্শ তোমাকে বুঝিয়ে দেবে আমি তোমাকে কতটা চাই। আরিয়ানের হাত এবার ইলার কোমরের সেই বিখ্যাত তিলটার দিকে এগিয়ে গেল। ইলা আরিয়ানের হাত চেপে ধরল। তার বুক হঠাৎ হাঁপড়ের মতো উঠানামা করছে। আরিয়ান। আরিয়ান মুচকি হাসলো, সেই হাসিতে এক অদ্ভুত আভিজাত্য আর অধিকার। সে ইলার হাতের বাঁধন আলগা করে দিয়ে তার হাতের তালুতে একটা গভীর চুমু খেল। ভয় পাচ্ছ কেন? আমি তো বলেছি আজ তোমার প্রতিটি অনুভূতির মালিক আমি।
আমি তোমাকে ভেঙে আবার নতুন করে করব। আজ রাতে আমরা দুজন থাকবো না, থাকবে শুধু একটা প্রাণ আর একটা স্পন্দন। আরিয়ান এবার আরও একটু নিচে নেমে এলো। ইলার গলার কাছে তার উষ্ণ নিঃশ্বাস আশ্রে পড়ছে। সে খুব ধীরে ধীরে ইলার টাওয়ালটা সরিয়ে দিল। ইলা লজ্জায় আর আবেশে নিজেকে আরও একটু গুটিয়ে নিল, কিন্তু আরিয়ান তাকে ছাড়ল না। সে ইলার কপালে, দু গালে আর অবশেষে তার ঠোঁটে খুব কাছে এসে থামল। আরিয়ান এক মুহূর্তের জন্য ইলার চোখে চোখ রাখল। দেখল সেখানে শুধু এক আকাশ ভালোবাসা আর আত্মসমর্পণ। আরিয়ান আর দেরি করল না। সে তার ঠোঁট দিয়ে ইলার ঠোঁট জোড়া অধিকার করে নিল। এক দীর্ঘ, গভীর আর তৃষ্ণার্ত চুমু। যেন বহু বছরের তৃষ্ণা আজ এই এক মুহূর্তেই মিটিয়ে নিতে চায়। ইলা অনুভব করলো সে যেন এক অতল সমুদ্রে তলিয়ে যাচ্ছে, যেখানে কোনো কূল নেই। আরিয়ানের হাতের আঙ্গুলগুলো ইলার চুলে বিলীন হয়ে গেছে। ঘরের প্রতিটি কোণ আজ তাদের এই রোমান্টিক ভালোবাসার সাক্ষী হয়ে রইল। বাইরের পৃথিবীটা যেন থেমে গেছে। শুধু এই ঘরের ভেতরে চলছে এক প্রেমের আদিম লড়াই। অনেকক্ষণ পর আরিয়ান মুখ তুলে ইলার দিকে তাকালো। ইলার ঠোঁট দুটো এখন আরক্ত, চোখে নেশার ঘোর। আরিয়ান তার কপালে কপাল ঠেকিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, আজ থেকে তুমি আমার অস্তিত্বের রন্ধ্রে রন্ধ্রে মিশে গেলে ইলাফুল। আমার ভয়েস হয়তো দুনিয়া শুনেছে, কিন্তু আমার হৃদস্পন্দন আজ থেকে শুধু তোমার শোনার জন্য সংরক্ষিত। ইলা আরিয়ানের বুকে মুখ লুকিয়ে ফিসফিস করে বলল, আমি আপনার ছিলাম, আছি আর থাকবো। আপনার এই মায়াজাল থেকে আমি কখনোই মুক্তি চাই না। আরিয়ান মৃদু হাসলো, তারপর ধীরে ধীরে নিচে নামলো। প্রতিটা চুমু থেমে থেমে যেন প্রতিটা স্পর্শকে আলাদা করে স্মৃতিতে লিখে রাখছে। তোমার গালের এই লালচে ভাবটা আমার সবচেয়ে বড় দুর্বলতা। ইলা চোখ বন্ধ করে ফিসফিস করে বলল, তাহলে আরো লজ্জা দিন আমায়, যেন আমি কখনো এই লজ্জা থেকে বের হতে না পারি। আরিয়ানের ঠোঁট এবার ইলার ঠোঁটে এসে থামলো। না চুমু খেলো না, শুধু ছুঁয়ে রইল। দুজনের ঠোঁটের মাঝে এক অদৃশ্য কাঁপুনি। আমি তোমাকে চুমু খেতে চাই না ইলাফুল। আমি তোমার ঠোঁট থেকে তোমার সব ভয়, সব কষ্ট, সব অভিমান চুষিয়ে নিতে চাই, যেন তোমার ঠোঁটে শুধু আমার নাম থাকে। ইলা আর সহ্য করতে পারল না। সে নিজেই মাথা তুলে আরিয়ানের ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। প্রথমে আলতো, তারপর গভীর। দুজনের নিঃশ্বাস এক হয়ে গেল। আরিয়ানের হাত ইলার পিঠ বিয়ে নামতে লাগলো ধীরে, খুব ধীরে, যেন প্রতিটা ইঞ্চি জায়গা আলাদা করে অনুভব করছে। আরিয়ান ঠোঁট সরিয়ে ইলার কানের কাছে মুখ নিয়ে বলল, তোমার হৃৎপিণ্ডের এই দ্রুত ধুকপুক শব্দটা, এটা আমার জন্য সবচেয়ে সুন্দর সংকেত। আমি চাই এটা সারা জীবন আমার কানে বাজুক। ইলা আরিয়ানের বুকে হাত রেখে বলল, আপনারটাও তো একই রকম, আমি শুনতে পাচ্ছি। আরিয়ান হাসলো, তারপর ইলার ঘাড়ে মুখ গুজে দিল। গভীর শ্বাস নিল। ইলার গা থেকে শাওয়ারের জেল আর তার নিজের গন্ধ মিশে একটা মাদকতা তৈরি করেছে। তুমি জানো না, তোমার এই শ্যাম্পুর স্মেল আমাকে পাগল করে দেয়। আমি যেন তোমার মধ্যে হারিয়ে যেতে চাই, পুরোপুরি কোনো অংশ বাকি না রেখে। ইলা কাঁপা গলায় বলল, তাহলে হারিয়ে যান, আমিও তো আপনার মধ্যেই হারাতে চাই। আরিয়ান এবার তার টাওয়ালটা খুলে ফেলল। দুজনের মাঝে আর কোনো বাধা রইল না। আরিয়ান ইলার কোমর ধরে নিজের আরো কাছে টেনে নিল। তার চোখে এখন আর দুষ্টুমি নেই, শুধু একটা গভীর, প্রায় অন্ধকার ভালোবাসা। আমি তোমাকে ছুঁতে চাই এমন ভাবে যেখানে শুধু আমার নাম লেখা থাকবে। ইলা চোখ বন্ধ করে বলল, সব জায়গা আপনার, সবকিছু আপনার, আমিও পুরোপুরি আপনার। আরিয়ান ইলার কপালে চুমু খেলো, তারপর ধীরে ধীরে নিচে নামতে লাগলো। ইলার গলা, কলার বোন, বুকের উপরের অংশ, প্রতিটা জায়গা থেমে থেমে চুমু দিতে লাগলো। তার ঠোঁট যেন প্রতিটা স্পর্শে প্রার্থনা করছে। তুমি আমার জন্য সৃষ্টি হয়েছিল ফুল। এই শরীর, এই আত্মা, এই হৃদয় সবকিছু আমার জন্যই, আর আমি তোমার জন্য চিরকালের জন্য। ইলা আরিয়ানের চুল ধরে টেনে নিজের কাছে আনলো। দুজনের ঠোঁট আবার মিলল। এবার আর আলতো নয়, গভীর, তীব্র, প্রায় হিংস্র। আরিয়ানের হাত ইলার শরীরের প্রতিটা বাঁকে ঘুরে বেড়াতে লাগলো। ইলা কাঁপছে, কিন্তু সে আর লুকাচ্ছে না। সে নিজেই আরিয়ানের কোমর জড়িয়ে ধরলো, নিজেকে তার সাথে মিশিয়ে দিল। আমাকে আপনার করে নিন না, এমন ভাবে যেন আমি আর কখনো নিজেকে আলাদা ভাবতে না পারি। আরিয়ান চোখ বন্ধ করে বলল,
তুমি ইতিমধ্যেই আমার হয়ে গেছো লিটল হার্ট। এখন শুধু বাকিটা আমাদের দুজনের মিলন। আমি তোমাকে কখনো ব্যথা দিতে চাই না লিটল হার্ট। ব্যথা পাচ্ছ? যদি থামতে হয় বলো, আমি থেমে যাব। ইলা মাথা নাড়ল, তার আঙ্গুল আরিয়ানের পিঠে গেঁথে গেল। থামবেন না? আমি চাই আপনি আমার সাথে থাকুন। দুজনের শরীর এক হয়ে যাওয়ার পরও আরিয়ান থামলো না। সে ইলাকে ছাড়ল না, বরং আরো গভীরে, আরো কাছে টেনে নিল। তার নড়াচড়া ধীর হয়ে এলো, যেন প্রতিটা সেকেন্ডকে আলাদা করে স্বাদ দিচ্ছে। প্রতিটা ধাক্কা এখন আর শুধু শারীরিক নয়, যেন সে ইলার আত্মার ভেতরে ঢুকে পড়তে চাইছে। আরিয়ানের ঠোঁট ইলার কানের কাছে এসে থামলো, গলা ভারী, ফিসফিস করে বলল, তুমি আমার মনের ভেতর ঢুকে গেছো ইলাফুল। এখন আমি তোমাকে ছাড়তে পারবো না কখনো। যদি কখনো চেষ্টা করি তাহলে আমার হৃদয়টা নিজেই ফেটে যাবে। ইলা তার পিঠে নখ দিয়ে আঁচড় কাটল, কষ্ট নয়, শুধু আরো কাছে টানার জন্য। ইলার চোখ বন্ধ, কিন্তু মুখে একটা অদ্ভুত শান্তি। ঘরের চারপাশে নিস্তব্ধ হলেও আরিয়ান আর ইলার মাঝে বয়ে যাচ্ছিল এক উত্তাল ঝড়। আরিয়ান আজ যেন অন্য এক মানুষ। তার চোখে কোনো কোমলতা নেই, আছে এক আদিম নেশা আর তীব্র তৃষ্ণা। ইলা বারবার তার সেই নেশার কাছে হার মানছে। আরিয়ান ইলার প্রতিটা জায়গা যেন নিজের করে নিচ্ছে। আরিয়ানের স্পর্শে ছিল এক অদ্ভুত রুক্ষতা আর ভালোবাসার হিংস্র মিশ্রণ। কখন যে ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেল তার হিসেব কারো কাছে ছিল না। আরিয়ান যেন ইলাকে এক মায়াবী কুহুকে বন্দি করে রেখেছিল। তার এক একটা চুমু ছিল দহনের মতো, যা ইলার শরীরের প্রতিটি রন্ধ্রে কাঁপন ধরিয়ে দিচ্ছিল। আরিয়ানের এই রূপের সামনে ইলা ছিল এক অসহায় ইলাফুল, যে বারবার নিজেকে বিলীন করে দিচ্ছিল তার প্রিয় ভয়েস কিং এর অধিপতির কাছে। আরিয়ান বারবার ফিসফিস করে বলছিল, ইলাফুল, তোমাকে অন্ধকারে আমার বাহুবন্দী করে রাখাটা আমার জীবনের সবচেয়ে বড় নেশা। আমি তোমাকে এত গভীরে নিয়ে যাব যেখান থেকে ফেরার কোনো পথ থাকবে না। ইলা আর কথা বলতে পারছিল না, তার শরীর কাঁপছে, চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে, কষ্ট নয়, অতিরিক্ত অনুভূতির কারণে। সে শুধু আরিয়ানের গলা জড়িয়ে ধরে রইল। তার মনে হচ্ছিল এই মুহূর্তে সে আর নিজের নয়, সে পুরোপুরি আরিয়ানের হয়ে গেছে। অনেকক্ষণ পর যখন দুজনেই একসাথে চরমে পৌঁছালো, আরিয়ান তখনও থামলো না। সে ইলাকে জড়িয়ে ধরে রইল, তার শরীরের উপরে শুয়ে রইল, কিন্তু ওজন দিয়ে চাপ দিল না, শুধু তার হাত ইলার চুলে বিলিয়ে যেতে লাগলো। সেই উত্তাল ঝড়ের অবসান শেষ হলো, ভোরের আলো তখনও ফুটেনি। রুমের ভেতর এক স্নিগ্ধ নিস্তব্ধতা। ইলা আরিয়ানের বুকের সাথে মিশে শুয়ে আছে, তার সারা শরীর অবশ হয়ে আসছে। এক অদ্ভুত ক্লান্তি আর প্রশান্তি ঘিরে ধরেছে তাকে। তার ফর্সা কাঁধ আর গলায় আরিয়ানের গভীর ভালোবাসার চিহ্নগুলো উজ্জ্বল হয়ে ফুটে উঠছে। ইলার মনে হচ্ছে আজ সে পূর্ণতা পেয়েছে। প্রথমবার আরিয়ানের এত কাছাকাছি যাওয়ার অনুভূতিটা ইলার কাছে একদম নতুন। তার হৃৎপিণ্ড এখনো ধীর লয়ে কাঁপছে। লজ্জায় সে আরিয়ানের দিকে তাকাতে পারছে না, শুধু চোখ বন্ধ করে আরিয়ানের গায়ে সেই পরিচিত পারফিউমের ঘ্রাণটা নিচ্ছে। হঠাৎ আরিয়ান ইলার কপালে একটা ভেজা চুমু খেলো। ইলা চোখ খুলে দেখলো আরিয়ান গভীর মায়ায় তার দিকে তাকিয়ে আছে। সেই আগ্রাসী আরিয়ান এখন এক মুহূর্তে নরম হয়ে গেছে। খুব কষ্ট হচ্ছে ইলাফুল। ইলা শুধু মাথা নেড়ে না বলল, কিন্তু তার চোখের কোণে জমে থাকা হালকা পানি অন্য কথাই বলছে। আরিয়ান বুঝতে পারল। সে আলতো করে ইলার গাল থেকে চুলগুলো সরিয়ে দিয়ে তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। আই এম সরি লিটল হার্ট। আমি হয়তো একটু বেশি ডার্ক হয়ে পড়েছিলাম। আসলে তোমাকে হারানোর ভয়টা আমাকে বড্ড বেশি অস্থির করে তুলেছিল। বিশ্বাস করো, তোমাকে এই ভালোবাসার দাগে সাজিয়ে রাখাটা আমার এক ধরনের অধিকার বোধ। আরিয়ান বিছানা থেকে উঠে ইলার জন্য এক গ্লাস পানি নিয়ে এলো। একটা পেন কিলার নিয়ে ইলাকে নিজের হাতে পেন কিলার আর পানি খাইয়ে দিয়ে সে ইলার কপালে হাত রাখল। আরিয়ানের এই কেয়ারিং রূপ, এটা দেখে ইলার সব ক্লান্তি এক নিমিষেই ধুয়ে গেল। আরিয়ান আলতো করে ইলার পিঠে হাত বুলিয়ে দিতে শুরু করলো। তার আঙ্গুলের ডগাগুলো ইলার শরীরে এক অদ্ভুত আরামদায়ক অনুভূতি দিচ্ছিল। এবার একটু ঘুমাই ইলাফুল। আজকের সূর্যটা আমাদের জন্য নতুন এক পৃথিবী নিয়ে আসবে।
যেখানে কোনো মায়াজাল থাকবে না, থাকবে শুধু তুমি আর আমি। আরিয়ান ইলার সারা গায়ে কম্বলটা টেনে দিয়ে তাকে নিজের বাহুবন্দী করল। ইলা আরিয়ানের বুকে মাথা রেখে এক নিবিড় আশ্রয়ের সন্ধান পেল। কিছুক্ষণের মধ্যেই ক্লান্তি আর প্রশান্তিতে ইলার চোখ বুজে এলো। আরিয়ান তখনও ইলার কপালে ছোট ছোট চুমু এঁকে দিচ্ছে, যেন সে তার সবচেয়ে মূল্যবান সম্পত্তিকে আগলে রাখছে। আজকে রাতটা আরিয়ানের ডাক রোমান্টিক সিজন আর ইলা নিঃশর্ত আত্মসমর্পণের এক সাক্ষী হয়ে রইল। আরিয়ান সিলিং এর দিকে তাকিয়ে হেসে বলল, তালাপাকা তুমি ধন্য হেলাকে আমার কাছে আনার জন্য। জানলার ভারী পর্দা ভেদ করে সকালের এক চিলতে সোনালি রোদ ইলার চোখের উপর এসে পড়ল। ইলার ঘুমটা ভাঙলেও সে চোখ খুলল না। কাল রাতের প্রতিটা মুহূর্ত, আরিয়ানের প্রতিটা স্পর্শ আর ডায়লগগুলো তার মস্তিষ্কে ভিড় করছে। তার শরীরের প্রতিটি কোণ এখনো আরিয়ানের অস্তিত্বের স্বাক্ষর দিচ্ছে। ইলা আলতো করে নড়াচড়া করতেই কোমরে একটা শক্ত হাতের টান অনুভব করল। আরিয়ান তাকে পেছন থেকে জড়িয়ে ধরে আছে। তার উষ্ণ নিঃশ্বাস ইলার ঘাড়ের উপর পড়ছে। আরিয়ান ঘুমন্ত অবস্থায় যেন তাকে ছাড়তে চাইছে না। ইলা আস্তে করে আরিয়ানের হাতের বাঁধন আলগা করে তার দিকে ঘুরে তাকালো। ঘুমের ঘুরে আরিয়ানকে ঠিক একটা বাচ্চার মতো নিষ্পাপ লাগছে। ইলা মুগ্ধ হয়ে তাকিয়ে রইল তার ভয়েস কিং এর দিকে। কাল রাতের সেই আগ্রাসী পুরুষটা এখন কতটা শান্ত। ইলা সাহস করে আরিয়ানের কপালে একটা আলতো চুমু খেলো। ঠিক তখনই আরিয়ান মুচকি হাসলো, তার চোখ এখনো বন্ধ। চোরের মতো চুমু খাওয়াটা কি ঠিক এলাফুল? রাতে তো বেশ বিরক্ত দেখাচ্ছিলে। ইলা চমকে উঠে পিছিয়ে যেতে চাইল, কিন্তু আরিয়ান এক ঝটকায় তাকে নিজের বুকের উপর টেনে নিল। ইলা লজ্জায় লাল হয়ে আরিয়ানের বুকে মুখ লুকালো। আপনি জেগেছিলেন? ছি, কি সব করে ফেললাম আমি! ধুর। আরিয়ান হাসতে হাসতে ইলার চিবুক ধরে মুখটা তুলল। ইলার গলায় আর কলার বনে কালকের লালচে দাগগুলো দেখে আরিয়ানের চোখ জোড়া আবার একটু গভীর হলো। আমার বাগানে যখন এত সুন্দর গোলাপ ফুটে আছে, তখন কি আর ঘুম আসে? ব্যথা করছে কি এগুলো তেলবতী? ইলা মাথা নিচু করে বলল, পেইন কিলার খেয়েছি তো, এখন ঠিক আছি। কিন্তু আমি আম্মুর সামনে যাবো কি করে? তার যদি বুঝে ফেলে? আরিয়ান হো হো করে হেসে উঠল। বুঝলে বুঝবে, আমরা তো আর চুরি করিনি। তুমি আমার স্ত্রী, এতে ভয়ের কি আছে? তবে হ্যাঁ, তোমার এই লজ্জা পাওয়া মুখটা দেখলে যে কেউ বুঝে যাবে কাল রাতে আরিয়ান খান শাওন কতটা ভয়ঙ্কর ছিল। ইলা আরিয়ানকে একটা কিল মেরে বিছানা থেকে নামতে চাইল, কিন্তু আরিয়ান তার হাত ধরে আবার কাছে টানল। লিটল হার্ট, আজ সারাদিন আমরা এই রুমে বন্দে থাকবো। আমাদের তো নিজেদের একটা মায়াজাল আছে, তাই না? ইলা দুষ্টুমি করে বলল, একদম না। আম্মু সন্ধ্যায় দোয়ার অনুষ্ঠান রেখেছে, ফ্রেশ হয়ে নিচে চলুন, অনেক বেলা হয়েছে। আধ ঘন্টা পর ইলা নিচে নেমে এলো। পরনে একটা গাঢ় মেরুন রঙের সালোয়ার কামিজ। ওড়নাটা খুব কায়দা করে গলার চারপাশ দিয়ে জড়িয়ে রেখেছে যাতে রাতের চিহ্নগুলো ঢাকা পড়ে। ডাইনিং টেবিলে সবাই বসে আছে। নাফিসা খান ইলাকে দেখেই হাসি মুখে এগিয়ে এলেন। কি রে মা, খুব দেরি করে ঘুম থেকে উঠলি? শরীর ঠিক আছে তো? কাল অনেক ধকল গেছে তোদের উপর দিয়ে। ইলা আমতা আমতা করে বলল। হ্যাঁ আম্মু, একটু ক্লান্তি লাগছিল তাই। ঠিক তখনই আরিয়ান সিঁড়ি দিয়ে নামলো। তার পরনে কালো টি শার্ট আর জিন্স, মুখে এক অদ্ভুত তৃপ্তির হাসি। আরিয়ান এসে ইলার ঠিক পাশের চেয়ারে বসল। নোহা পাশ থেকে মুখ টিপে হেসে বলল, ভাইয়া, রাতের বেলায় চিল্লানির আওয়াজ পেলাম যেন। কোনো ইনভেস্টিগেশন চলছে নাকি? নেহা ফিসফিস করে বলল, আরে ভাইয়া, তোর সব সময় একটু বেশি ডেডিকেটেড। এই ইনভেস্টিগেশন হয়তো গভীরে গেছে। আরিয়ান গম্ভীর হওয়ার অভিনয় করে বলল, তোরা বেশি পাকনা হয়ে গেছিস, খাওয়ার দিকে মন দে। এলাফুল, তুমি কিছু খাচ্ছ না কেন? ইলা বিষম খেলো আরিয়ানের কথা শুনে। সে আরিয়ানের পায়ের উপর টেবিলের নিচ দিয়ে এক লাথি মারল। আরিয়ান ব্যথার ভান করে উফ করে উঠল। আরিয়ান পরোটার কিছু অংশ ছিঁড়ে প্রথমে ইলাকে খাইয়ে দেওয়ার জন্য হাত বাড়ালো। এতে ইলা আরো বেশি লজ্জা পেল, কিন্তু মেহেরাব খান ও নাফিসা খান এই মুহূর্ত দেখে মুগ্ধ হয়ে গেল। ইলা একটু লজ্জা পেয়ে আরিয়ানের হাতে খেয়ে নিল। ইলা আরিয়ানের এই ভালোবাসা দেখে আরিয়ানের বাবা মেহেরাব খান হাসি মুখে বললেন, তোদের এই খুনসুটি দেখলে এখন মনে হয় সব ঝড় মুছে গেছে। সন্ধ্যার অনুষ্ঠানের জন্য সব ব্যবস্থা হয়ে গেছে।
খাওয়া শেষ করে আরিয়ান ইলার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, রাতে তেলাপোকা আসবে কিনা জানি না, কিন্তু আজ হয়তো তোমার কাপড়ের ভেতরে বড় কোনো তেলাপোকা ঢুকতে পারে। ইলা বড় বড় চোখ করে তাকালো। কেন? কারণ মায়াজালের রাজা তার রানীর কাছে যখন খুশি তখন ট্যাক্স নিতে আসতে পারে, আর সেই তেলাপোকাটা আমি। দেরি থেকে ইরাফুল। ইলা মুস্কি হেসে আরিয়ানের থেকে দূরে সরে গেল। দিনের আলোয় আজ সব কিছু খুব রঙিন মনে হচ্ছে। কষ্টের দিনগুলো হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু আরিয়ানের মায়া জাল যেন তাকে সারা জীবনের জন্য ঘিরে ধরেছে। টাইম স্পিক। সন্ধ্যার মায়াবী আলো সারা বাড়িটা ঝলমল করছে। বাড়ির ড্রয়িং রুমটা তাজা ফুলের গন্ধে মোমো করছে। আরিয়ানের বাবার উদ্যোগে এই ছোট্ট দোয়া ও খাওয়ার আয়োজন। ইলা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে গুছিয়ে নিচ্ছে। পরনে একটি বাসন্তী রঙের জামদানি শাড়ি, চোখে গাঢ় কাজল। ঠিক তখনই আরিয়ান পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরল। আজ তোমাকে ঠিক কোনো রূপকথার রানীর মতো লাগছে না, বরং বাস্তবের এক মায়াবী পরী মনে হচ্ছে। ইলা লাজুক হেসে বলল। হয়েছে, এবার নিচে চলো, গেস্টরা আসা শুরু করেছে। নিচে নামতেই ইলার চোখ ছানা বোড়ার সামনে দাঁড়িয়ে আছে পরি আর আদিব। ইলা খুশিতে চিৎকার করে উঠল। পরি, আদিব ভাইয়া, তোমরা কখন এলে? পরি ইলাকে জড়িয়ে ধরে বলল, তোদের এই ঝড়ো হাওয়ার খবর শুনে কি আর দূরে থাকা যায়? রাতে কি হইলো সেটা জানার জন্য আমরা তো টেনশনে শেষ। আদিব হেসে আরিয়ানের কাঁধে হাত রেখে বলল, আরিয়ান ভাইয়ের কাজে তো সবসময় সারপ্রাইজ দেওয়া, তবে আজকের আসল সারপ্রাইজ কিন্তু এখনো বাকি আছে ইলা। ইলা অবাক হয়ে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ান রহস্যময় হাসি দিয়ে প্রধান দরজার দিকে ইশারা করলো। ঠিক তখনই সেই দরজা দিয়ে ভেতরে ঢুকলেন একদল মানুষ। তাদের দেখা মাত্রই ইলার হাতের চুড়িগুলো হালকা কেঁপে উঠল। চোখের পাতা যেন স্থির হয়ে গেল। একে একে ভেতরে ঢুকলেন রাশেদ তালুকদার, সাবিহা বেগম, তাসলিমা বেগম, করিম উদ্দিন তালুকদার এবং রায়াত তালুকদার। ইলা এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। তার নিজের পরিবারের সবাইকে এই বাড়িতে একসাথে দেখবে সেটা সে স্বপ্নও ভাবেনি। ইলার দু চোখ বেয়ে জলের ধারা নেমে এলো। সে আর কোনো দিকে না তাকিয়ে দৌড়ে গিয়ে তার বাবার বুকে আছড়ে পড়ল। আব্বু, তুমি এসেছো? রাশেদ তালুকদার মেয়ের মাথায় হাত রেখে আবেগী গলায় বললেন, তোর শ্বশুর অনেক জোর করলো আসার জন্য, তাই আর না এসে থাকতে পারলাম না। জামাইও সকালে ফোন করে অনেক রিকোয়েস্ট করেছে, তাই আমাদের আসা। ইলা মুখ তুলে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ান একটু দূরে দাঁড়িয়ে তৃপ্তির হাসি হাসছে। আরিয়ান তাদের এখানে হাজির করেছে শুধুমাত্র ইলার মুখে এক চিলতে হাসি দেখার জন্য। সাবিয়া বেগম ইলার চোখের পানি মুছে দিয়ে বললেন, অনেক অভিমান করেছিলি আমাদের উপর, তাই না? আজ সব ভুলে যা মা, তোকে সুখী দেখতেই আমরা এসেছি। বড় বাবা করিম উদ্দিন তালুকদার আরিয়ানের পিঠ চাপড়ে বললেন, মেহরাব ভাই, আপনার ছেলেটা রত্ন, ও যেভাবে এত তাড়াতাড়ি আমাদের মেয়েকে আপন করে নিয়েছে, এতে আমরা কৃতজ্ঞ। মেহরাব খান হাসি মুখে বললেন, কৃতজ্ঞ হবেন কেন? ও তো আপনাদেরই ছেলে। চলুন এবার সবাই মিলে দোয়ায় বসি। পুরো ড্রয়িং রুমে এক অদ্ভুত শান্তির আমেজ তৈরি হলো। মাওলানা সাহেব দোয়া শুরু করলেন। ইলা তার বাবার হাত শক্ত করে ধরে আছে, আর পাশে বসে আছে আরিয়ান। দোয়ার মাঝেই আরিয়ান আলতো করে ইলার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বলেছিলাম না ইলাফুল, আজকে সূর্যটা আমাদের জন্য এক নতুন পৃথিবী নিয়ে আসবে। তোমার এই দু চোখের জল আমি আর সইতে পারছিলাম না। এই যে তোমার পরিবার আজ তোমার পাশে, এটা আমার দেওয়া ছোট্ট একটা গিফট। ইলা আরিয়ানের চোখের দিকে তাকালো। সেই আরিয়ান এখন এক পরম দয়ালু প্রেমিকের মতো লাগছে। ইলা মনে মনে বলল, আপনি শুধু আমার ভয়েস কিং নন, আপনি আমার জীবনের শ্রেষ্ঠ জাদুকর। দোয়া শেষ হতেই সারা বাড়িতে হাসাহাসি আর আনন্দের জোয়ার বয়ে গেল। রায়াত ইলাকে খেপাতে শুরু করলো আগের মতো। নোহা আর নেহা পরীর সাথে মিলে আড্ডায় মেতে উঠল। কিন্তু আরিয়ানের নজর শুধু ইলার দিকে। সে যেন সুযোগ খুঁজছে কখন তার তিলবত্তিকে একটু একান্তে পাবে। পুরো বাড়িটা এখন হাসিতে টইটুম্বুর। ইলা তার বাবা মার মাঝখানে বসে কত কথা বলছে। আরিয়ান এক পাশে দাঁড়িয়ে তৃপ্তির সাথে দৃশ্যটা দেখছিল।
হঠাৎ গেটের সামনে একটা লাল রঙের দামি গাড়ি এসে থামলো। সেই গাড়ির হর্নের শব্দে সবার মনোযোগ সেদিকে চলে গেল। গাড়ি থেকে নামলেন এক তরুণী, পরনে আধুনিক পোশাক, চোখে দামি সানগ্লাস, চুলে স্টাইলিশ কাট। তার হাঁটার ভঙ্গিতে এক অদ্ভুত আভিজাত্য আর অহংকার মিশে আছে। মেয়েটি ভেতরে আসতেই আরিয়ানের চোখ মুখ মুহূর্তের মধ্যে গম্ভীর হয়ে গেল। ইলা অবাক হয়ে তাকালো, সে মেয়েটিকে চিনতে পারছে না, কিন্তু মেয়েটির নজর সরাসরি আরিয়ানের দিকে। মেয়েটি হাসি মুখে ড্রয়িং রুমে ঢুকে পড়ল। ও মাই গড আরিয়ান, তুমি এত বড় আয়োজন করলে আর আমাকে একবারও জানালে না। আই অ্যাম সো হার্ট। তুমি তো এলে না, তাই আমি চলে আসলাম। সবাই চুপ হয়ে গেল। আরিয়ান ধীর পায়ে এগিয়ে এলো। নওরিন, তুমি এখানে? তোমাকে তো ইনভাইট করেনি। নওরিন হাসলো, তার হাসিতে যেন বিষ মেশানো। সে ইলার দিকে একবার আপাদ মস্তক তাকিয়ে তাচ্ছিলের হাসি দিয়ে আবার আরিয়ানের দিকে ফিরল। ইনভাইটেশন লাগবে কেন আরিয়ান? আমাদের সম্পর্কের মাঝে কি কোনো ফর্মালিটি ছিল? আই জাস্ট হার্ট যে তুমি বিয়ে করেছো, তাই ভাবলাম তোমার চয়েসটা একবার দেখেই যাই। নওরিন ইলার সামনে এসে দাঁড়ালো। ইলা কিংকর্তব্য বিমুখ হয়ে বসে আছে। সো দিস ইজ এলা। আরিয়ান, সিরিয়াসলি তোমার টেস্ট এতটাই নিচে নেমে গেছে? ওই সাধারণ একটা মেয়েকে তুমি বিয়ে করেছো? ইলার বুকের ভেতরটা ধক করে উঠল। নওরিনের কথাগুলো তীরের মতো বিচ্ছে। আরিয়ান আর চুপ থাকলো না। সে এক পা এগিয়ে এসে ইলার কাঁধে হাত রাখলো। আরিয়ানের হাতের চাপ ইলাকে সাহস দিল। নওরিন, লিমিট ক্রস করো না। এটা আমার স্ত্রী, আমার সম্মান, আর আমার টেস্ট কি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তুমি এখানে এসে গেস্ট হিসেবে চুপচাপ খেয়ে চলে যাও। বেশি কথা বললে আমার বউকে অপমান করার আগেই তোমাকে বাড়ি থেকে বের করে দেব। নওরিন একটু দমে গেল আরিয়ানের তেজ দেখে, কিন্তু সে হার মানার পাত্রী নয়। সে মেহরাব খানের দিকে তাকিয়ে বলল, মামা, আপনি ওকে পাগল হয়ে গেছেন? এসব কি করে হচ্ছে? নাফিসা খান শক্ত গলায় বললেন, নওরিন, কি বলতে চাও তুমি? ইলা যথেষ্ট ভদ্র একটা মেয়ে, আর এখন ইলা আমাদের বাড়ির বড় বউ। তুমি বরং তোমার জায়গায় থাকো, আমাদের পরিবারের পার্সোনাল ব্যাপারে নাক গলিও না। পরি আর নোহা এক পাশে দাঁড়িয়ে কানাকানি করছিল। নোহা ফিসফিস করে ইলাকে বলল, ভাবি, এই আপুটা খুব শয়তানো। ভাইয়ের পেছনে আগে থেকেই লেগেছিল, তুমি ভয় পেও না। ইলা এতক্ষণ চুপ ছিল। সে উঠে দাঁড়ালো। নওরিনের চোখের দিকে তাকে শান্ত গলায় বলল, নরিন আপু, আরিয়ানের সাথে আপনার কি হয়েছে সেটা জানি না, তবে উনি আমায় গ্রহণ করেছেন। আর ভালোবাসার টেস্ট নয়, বিশ্বাস আর মনের মিল থাকতে হয়। আপনি অতিথি, মেহমান হয়েই থাকুন। আরিয়ানের জীবন থেকে আপনার অধ্যায় অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। নওরিন রাগে জ্বলতে লাগলো। ইলার এই শান্ত অথচ ধারালো কথাগুলো সে হজম করতে পারল না। সে আরিয়ানের দিকে একবার তাকালো, যেখানে আরিয়ান মুগ্ধ হয়ে ইলার সাহস দেখছে। নওরিন চাপা গলায় মনে মনে বলল, মায়াজাল শুধু বললেই হয় না আরিয়ান, তা রক্ষা করতেও জানতে হয়। আমি এসেছি যখন, তখন কিছু একটা না করে তো ফিরছি না। অল দ্য বেস্ট তোমাদের এই সো কল্ড হ্যাপি লাইফের জন্য। কথাটা বলে নওরিন গটগট করে ডাইনিং টেবিলের দিকে চলে গেল। আরিয়ান ইলার হাতটা শক্ত করে ধরল। ওকে পাত্তা দিও না দিলবতী, ও শুধু আমাদের শান্তি দেখতে এসছে। ইলা আরিয়ানের চোখের দিকে তাকালো। ওর সাথে আপনার কি সম্পর্ক ছিল আরিয়ান? আরিয়ান ইলার চিবুক ধরে হালকা করে নাড়া দিল। ওটা কোনো সম্পর্ক ছিল না ইলাফুল, ওটা ছিল শুধু একতরফা একটা জেদ। আর আমার এই মনটা সে কৃত্রিম অহংকারটা চিনতে অনেক দেরি করে ফেলেছে। ইলা হাসলো ঠিকই, কিন্তু মনের কোণে একটা অজানা ভয় জেগে রইল। নওরিনের আসার উদ্দেশ্য যে ভালো নয় সেটা তার হাঁটা চলাতেই স্পষ্ট। আজকের রাতটা কি তবে শান্তিতে কাটবে না? ডাইনিং টেবিলে এক রাজকীয় ভোজের আয়োজন করা হয়েছে। রকমারি সব খাবার সবাই মিলে একসাথে খেতে বসেছে। নওরিন ইলার ঠিক উল্টো পাশে বসেছে। তার দৃষ্টি বারবার ইলার গলায় আর সাজগোজের উপর দিয়ে ঘুরে যাচ্ছে। নওরিন পানির গ্লাসে চুমুক দিয়ে বাঁকা হেসে বলল, আরিয়ান, তোমাদের এই বাড়িটা তো বেশ লাক্সারিয়াস, কিন্তু তোমার পাশে বসা এই ইলা কেমন যেন একটু বেমানান লাগছে না? গ্রামের সহজ সরল মেয়েদের আসলে এইসব হাই সোসাইটির পরিবেশের সাথে মানিয়ে নিতে খুব কষ্ট হয়। ইলা মাথা নিচু করলো। ইলার বাবা রাশেদ তালুকদার আর বড় বাবা করিম উদ্দিনের মুখ গম্ভীর হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে আরিয়ান চামচ দিয়ে ইলিশের একটা
টুকরো নিজের প্লেটে নিতে নিতে বলল, সোসাইটি উঁচু না নিচু সেটা মানুষের রুচি দিয়ে বোঝা যায়। আর আমার রুচি কতটা উন্নত তা তুমি খুব ভালো করেই জানো, কারণ তুমি অনেক চেষ্টা করে এই বাড়ির ডাইনিং টেবিল পর্যন্ত পৌঁছাতে পারোনি। আমার বেডরুম তো দূরের কথা, গেস্ট হিসেবে এসেছো, গেস্টের মতো থাকো। বেশি কথা বলে নিজের লেভেলটা সবার সামনে আরো নিচু করো না। নওরিন রাগে লাল হয়ে গেল। আরিয়ান তাকে সবার সামনে সরাসরি লো লেভেল বলে দিল। ঠিক তখনই নাফিসা খান একটি বড় ইলিশ মাছের টুকরো ইলার প্লেটে দিতে গিয়ে বললেন, ইলামা, এই বড় টুকরোটা তুমি নাও, ইলিশ মাছটা খুব ফ্রেশ। রাশেদ তালুকদার মুখ খুলতে গেলেন, বেআইন, আসলে ইলা তো ইলিশ মাছ। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই আরিয়ান ইলার প্লেট থেকে মাছের টুকরোটা আলতো করে সরিয়ে নিজের প্লেটে নিয়ে নিল। পুরো টেবিল নিস্তব্ধ হয়ে গেল। নাফিসা খান অবাক হয়ে তাকালেন। আম্মু, ইলাই মাছ খাবে না। ইলিশ মাছ পছন্দ করলেও কাঁটার ভয়ে এটা খেতে চায় না। ছোটবেলা থেকে ইলিশের কাঁটায় ওর বড় অনীহা। আরিয়ানের কথা শুনে ইলার বাবা আর মা একদম স্থির হয়ে বসে রইলেন। তাদের মেয়ের এই ছোট্ট অভ্যাসটা আরিয়ান জানলো কি করে? ইলার পরিবার আর আরিয়ানের পরিবারের সবাই একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। নওরিন অবাক হয়ে বলল, তুমি তো দেখি ওর ডায়েট চার্টও মুখস্থ করে ফেলেছো আরিয়ান। এত আদিক্ষেতা আগে তো দেখিনি তোমার মাঝে। আরিয়ান এবার নওরিনের চোখের দিকে সরাসরি তাকিয়ে একটা ঠান্ডা হাসি দিল। এটা আদিক্ষেতা নয়, একে বলে কানেকশন। যে মানুষটার অস্তিত্ব আমার প্রতিটা নিঃশ্বাসের সাথে জড়িয়ে আছে, তা ছোট্টখাটো অনীহা জেনে রাখা অস্বাভাবিক? নওরিন জেলাস হয়ে বলল, এত ভালোবাসা তো এটা কত দিনের প্রজেক্ট। আরিয়ান ইলার দিকে তাকিয়ে বলল, ইলাফুল আমার কোনো প্রজেক্ট নয় যে ডায়েট চার্ট মুখস্থ করতে হবে। ও আমার জীবন। ওর প্রতিটা অপছন্দই আমার কাছে গুরুত্ব পায়। ইলা আরিয়ানের দিকে তাকালো। তার দু চোখ তখন কৃতজ্ঞতায় ভরে উঠেছে। আরিয়ান নিজের হাতে মাছের কাঁটাগুলো খুব সতর্কতার সাথে বেছে নিয়ে একটা পরিষ্কার মাছের টুকরো ইলার মুখে তুলে দিল। ইলা ফিসফিস করে বলল, আপনি আপনি কি করে জানলেন? আরিয়ান ইলার কানের কাছে মুখ নিয়ে মাত্র তারা শুনতে পায় এমন স্বরে বলল, ভুলে যাও না ইলাফুল, বিয়ের আগে আমি তোমার সোশ্যাল প্রোফাইলে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়েছিলাম। তোমার কোন পোস্টে কি কমেন্ট ছিল, কোথায় তুমি কাঠায় নেলিশ দিয়েছিলে, সবই তোমার ভয়েস কিং এর মেমোরিতে সেভ করা আছে। ইলা লজ্জায় আর আবেগে লাল হয়ে গেল। এদিকে নওরিন রাগে টেবিলের নিচে নিজের হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে। তার মনে হচ্ছে সে এখানে অপমানিত হতেই এসেছে। রাশেদ তালুকদার খুশি মনে বললেন, আরিয়ান বাবা, তুমি সত্যি আমাকে অবাক করলে। আমি আজ নিশ্চিত যে আমার মেয়েটাকে সঠিক হাতে তুলে দিয়েছিলাম সেদিন। খাওয়া শেষ হতেই আরিয়ান নওরিনের দিকে তাকিয়ে বলল, নওরিন, তোমার ডিনার তো শেষ, এবার আশা করি তুমি নিজের রাস্তাটা খুঁজে নিতে পারবে। আমার তেলবতীকে আর কতক্ষণ অপলক দেখবে? ওর নজর লেগে যাবে তো। নওরিন আর এক মুহূর্ত দাঁড়ালো না। ব্যাগটা ঝাটকায় নিয়ে গট গট করে বেরিয়ে গেল। নোহা আর নেহা পেছনে দাঁড়িয়ে তালি বাজিয়ে হাসছে। ইলা আরিয়ানের হাতটা একটু শক্ত করে চেপে ধরল। আরিয়ান মুচকি হেসে ইলার দিকে তাকে চোখ টিপল। আজকের অপমানটা নওরিনের জন্য সারা জীবনের সাক্ষী হয়ে রইল। টাইম স্পিক। রাত তখন প্রায় 2টো পেরিয়ে গেছে। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। ইলা আর আরিয়ানের রুমের জানালা দিয়ে ঠান্ডা হাওয়া আসছে। আরিয়ান বিছানায় উঠে বসল। ইলার হাতটা আলতো করে ধরে টান দিল। ইলাফুল, ওঠো, চলো ছাদে যাই। ইলা চোখ ডলতে ডলতে উঠে বসল। এত রাতে কি হলো হঠাৎ? আরিয়ান মুস্কি হেসে বলল, চারটা আজ খুব সুন্দর, তোমার সাথে দেখতে ইচ্ছা করছে। ইলা লাজুক হাসি দিয়ে উঠে দাঁড়ালো। আরিয়ান তার হাত ধরে আস্তে আস্তে দরজা খুলে বেরোলো। সিঁড়ি বেয়ে ছাদে উঠতে উঠতে ইলা আরিয়ানের হাতটা আরো শক্ত করে চেপে ধরল। ছাদের দরজা খুলতেই ঠান্ডা হাওয়া এসে দুজনের মুখে লাগলো। আকাশটা পরিষ্কার, পূর্ণিমা চাঁদটা যেন সাদা আলো ছড়িয়ে দিচ্ছে পুরো ছাদে। দুজনে ছাদের এক কোণায় গিয়ে দাঁড়ালো। আরিয়ান ইলাকে সামনে টেনে নিয়ে তার পেছন থেকে জড়িয়ে ধরল। দুজনের চোখ চাঁদের দিকে। ইলা ফিসফিস করে বলল, সুন্দর, যেন স্বপ্নের মতো। আরিয়ান তার কানের কাছে মুখ নিয়ে বলল, তো যতটা সুন্দর, চাঁদ তার কাছে কিছুই না। ইলা লজ্জায় মাথা নিচু করলো। আরিয়ান পকেট থেকে একটা কিটক্যাট চকলেট বের করে ইলার সামনে ধরল। এটা তোমার জন্য। ইলার চোখ চকচক করে উঠল। কিটক্যাট? আরে আপনি জানেন না
আমি এটা কতটা পছন্দ করি, কবে থেকে খাইনি। সে খুশিতে লাফিয়ে উঠল, আরিয়ানের গলা জড়িয়ে ধরে চুমু দিতে লাগে। আরিয়ান হেসে চকলেটটা খুলে দিল। ইলা একটা স্টিক নিয়ে মুখে দিল। চকলেট লেগে যাচ্ছে তার ঠোঁটে, চোখ বন্ধ করে মজা নিচ্ছে। আরিয়ান চুপচাপ তাকিয়ে আছে ইলার দিকে। তার চোখে একটা গভীর মায়া, ভালোবাসা আর একটু দুষ্টুমি মিশে আছে। ইলা চোখ খুলে দেখলো আরিয়ান এভাবে তাকিয়ে লজ্জা পেয়ে হাসলো। কি দেখছেন এইভাবে? তোমাকে। তুমি যখন খুশি হও পুরো দুনিয়াটা আলো হয়ে যায়। ইলা আরেকটা স্টিক মুখে নিল, কিন্তু এবার ঠোঁটের কাছে ধরে রাখলো। তারপর দুষ্টু হাসি দিয়ে আরিয়ানের দিকে এগিয়ে দিল। খেয়ে দেখুন কত ইয়াম্মি এটা। আরিয়ান হো হো করে হাসলো। ইলা চকলেটটা তার ঠোঁটের কাছে ধরতেই আরিয়ান আলতো করে বাইট দিল। চকলেটের অর্ধেকটা তার মুখে চলে গেল, বাকিটা ইলার মুখে। ইলা চোখ বড় বড় করে জিজ্ঞেস করলো, কেমন লাগলো? টেস্টি না? আরিয়ান চকলেট চিবিয়ে একটু থেমে বলল, বুঝতে পারলাম না, দাঁড়াও আবার টেস্ট করে দেখে। এই বলে সে ইলার কোমর ধরে টেনে নিল খুব কাছে। ইলা চমকে উঠল। আরিয়ান তার ঠোঁটে আলতো করে চুমু দিল, প্রথমে নরম, তারপর একটু গভীর। চকলেটের মিষ্টি স্বাদ মিশিয়ে গেল দুজনের ঠোঁটে। ইলার হাত থেকে চকলেটটা পড়ে গেল, কিন্তু দুজনের খেয়াল নেই। চুমু ভাঙতেই ইলা লজ্জায় মুখ লুকায় আরিয়ানের বুকে। বজ্জাত, চকলেটের টেস্ট নাকি এইভাবে নেওয়া হয়? আরিয়ান হাসতে হাসতে তার চুলে হাত বুলিয়ে বলল, চকলেটের না, না তোমার টেস্ট নিলাম। আর এটা পৃথিবীর সবচেয়ে মিষ্টি, কোনো চকলেটে মিষ্টির কাছে আসতে পারবে না। ইলা মুখ তুলে তার চোখে চোখ রাখলো। চাঁদের আলোয় দুজনের মুখ চকচক করছে। ইলা ফিসফিস করে বলল, আপনি আমার সবচেয়ে বড় সারপ্রাইজ ওয়াইস কি? আরিয়ান তার কপালে চুমু দিয়ে বলল। আর তুমি আমার পুরো দুনিয়া এলা ফুল। ছাদের সেই মায়াবী মুহূর্তের পর আরিয়ান আর ইলা বেশ কিছুক্ষণ ওভাবেই দাঁড়িয়ে রইল। চারিদিকের নিস্তব্ধতা আর চাঁদের আলো যেন শুধু তাদের জন্যই আজ সাজানো হয়েছে। ইলা আরিয়ানের বুকে মাথা রেখে আকাশের দিকে তাকিয়েছিল। হঠাৎ আরিয়ান ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এলা ফুল, রাত তো অনেক হলো, এবার নিচে চলো, কাল সকালে আবার তাড়াতাড়ি উঠতে হবে। ইলা একটু আলসিমি করে বলল। আর একটু থাকি না, এই বাতাসটা খুব ভালো লাগছে। আরিয়ান মুস্কি হেসে ইলার কপালে নাক ঘষে দিয়ে বলল, নিচে না গেলে কিন্তু বাকি চকলেটগুলো আমি একাই সবর করে ফেলবো। ইলা চোখ বড় বড় করে বলল। না না, চলুন চলুন। দুজনে হাত ধরাধরি করে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। রুমে ঢোকার পর আরিয়ান দরজাটা লক করে দিয়ে ইলার দিকে তাকালো। আরিয়ানের দৃষ্টিতে এখন আবার সেই নেশা জেগে উঠেছে। ইলা বুঝতে পারে একটু দূরে সরে যেতে চাইল, কিন্তু আরিয়ান এক ঝটকায় ওকে টেনে নিজের সাথে মিশিয়ে নিল। চকলেটের স্বাদ তো শেষ হয়নি রাফুন। আরিয়ানের গলার স্বর এখন অনেক বেশি গভীর। ইলা কাঁপা কাঁপা স্বরে বলল, এখন তো রাত অনেক হয়েছে, ঘুমোবেন না? আরিয়ান ইলার ঘাড়ের কাছে নিজের নাক ডুবিয়ে দিয়ে বলল, আজ আমার চোখের ঘুম আর শরীরের ক্লান্তি সব তুমি কেড়ে নিয়েছিল রাফুল। এত সুন্দর বউ পাশে রেখে আমি কি ঘুমাতে পারি? আরিয়ান আলতো করে ইলার কানের লতিতে ঠোঁট ছোয়ালো। ইলার সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। ও নিজের চোখ দুটো শক্ত করে বন্ধ করে আরিয়ানের শার্ট আঁকড়ে ধরল। আরিয়ান ইলার সারা মুখে ছোট ছোট অজস্র চুমু দিতে লাগলো। ওর প্রতিটা স্পর্শ ছিল ভালোবাসার এক একটা পরশ। আরিয়ান ইলাকে নিয়ে বেডে এসে শুয়ে পড়ল। ও ইলার গায়ের চাদরটা ঠিক করে দিয়ে ওর বুকের উপর মাথা রেখে শুলো। আরিয়ান ডাকল, এলাফুন। ইলা মৃদু আওয়াজ করল, সারা জীবন এভাবে থেকো আমার পাশে। সারা জীবন না, প্রতিটা শ্বাসে প্রতিটা হৃৎপিণ্ডের ধুকপুকে আমি আপনার পাশে থাকবো। আরিয়ানের কণ্ঠে এক ধরনের আকুতি ঝরে পড়ল। কোনোদিন আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাববে না তো? ইলা আরিয়ানের চুলে বিলি কেটে দিয়ে শান্ত গলায় বলল, আপনার এই ইলা ফুল আপনাকে ছাড়া অসম্পূর্ণ। আপনি না থাকলে তো আমি শুকিয়ে ঝরে যাব। আরিয়ান ওর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে চুমু খেল। তারপর ইলার পেটের উপর হাত রেখে ইলাকে নিজের আরো কাছাকাছি টেনে নিল। দুজনের নিঃশ্বাসের শব্দ এক হয়ে মিশে যাচ্ছিল ঘরের নিস্তব্ধতায়। কিছুক্ষণ পর ইলার নিয়মিত নিঃশ্বাসের শব্দ শুনে আরিয়ান বুঝলো ও ঘুমিয়ে পড়েছে। আরিয়ান ইলার কপালে শেষবারের মতো একটা আলতো চুমু দিয়ে বিড়বিড় করে বলল, গুড নাইট মাই লাইফ। পরের দিন সকালে ভোরের আলো জানালার পর্দা ভেদ করে ইলার চোখে পড়তেই ওর ঘুমটা ভেঙে গেল।
চোখ মেলে ও দেখলো আরিয়ান তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। ওর হাতটা ইলার কোমরের উপরে খুব শক্ত করে রাখা, যেন ঘুমের মধ্যেও ইলাকে ছাড়তে চাইছে না। ইলা খুব সাবধানে আরিয়ানের হাতটা সরিয়ে উঠে বসার চেষ্টা করলো। তখনই আরিয়ান চোখ না খুলেই ওকে আরো জোরে জড়িয়ে ধরলো। আরিয়ান ঘুমু ঘুমু গলায় বলল, কোথায় যাওয়া হচ্ছে এত সকালে? ছাড়ুন না, আমরা উঠে পড়েছে যে কেউ চলে আসবে, ডাকবে, সকাল হয়ে গেছে তো। আম্মু জানে যে তার ছেলে এখন ব্যস্ত, তাই কি বিরক্ত করবে না। ইলা হেসে ফেললো। আরিয়ান চোখ খুলে ইলার হাসির দিকে তাকিয়ে রইল। সকালের আলোয় ইলার এই নিষ্পাপ হাসিটা যেন ওর সারা দিনের ক্লান্তি দূর করে দিল। আরিয়ান ওর হাতটা ধরে টেনে ওকে আবার নিজের বুকের উপর নিয়ে এলো। আজ সারাদিন আমরা কোথায় বের হব না, শুধু তুমি আর আমি। ইলা লজ্জা পেয়ে বলল, আব্বু, আম্মু, বড় মা, বড় বাবা, রায়েত ভাই সবাই আছে, কি ভাববে বলুন? আরিয়ান ইলার নাকে একটা টোকা দিয়ে বলল, আমাদের নতুন বিয়ে হয়েছে, এটা স্বাভাবিক, তাই ভাবির কিছু নেই। ঠিক সেই সময় দরজায় টোকা পড়ল। নাফিসা খানের গলা শোনা গেল বাইরে থেকে। আরিয়ান, ইলা, তোরা কি ঠিক আছিস? নিচে নাস্তার জন্য সবাই অপেক্ষা করছে। ইলা আরিয়ানের দিক থেকে মুখ সরিয়ে নিয়ে উত্তর দিতে চাইল, কিন্তু আরিয়ান ইলার ঠোঁটের উপর হাত রেখে ওকে চুপ করিয়ে দিল ও নিজে জোরে বলল, আম্মু, আমাদের একটু দেরি হবে, তোমরা সবাই খেয়ে নাও। বাইরে থেকে নাফিসা খানের মুস্কির হাসির শব্দ পাওয়া গেল। তিনি আর কিছু না বলে চলে গেলেন। ইলা আরিয়ানের বুকে কিল মেরে বলল, আপনি একটা আস্ত বদমাইশ, এখন সবাই কি ভাবে বলুন তো? আরিয়ান হাসতে হাসতে বলল, ভাববে যে আমরা আমাদের হানিমুনটা ঘরেই কাটাচ্ছি। টাইম স্পিক। বিকেলের মিষ্টি রোদ গায়ে মেখে 3টে গাড়ি নিয়ে সবাই মিলে রওনা হলো গ্রামের ধারের সেই বিশাল সরিষা ক্ষেতের দিকে। মাইলের পর মাইল যেন হলুদের গালিচা বিছিয়ে রাখা হয়েছে। সরিষা ফুলের উগ্র অথচ মিষ্টি ঘ্রাণে 4-5টা মোমো করছে। গাড়ি থেকে নামতেই নুহা আর নেহা আনন্দে চিৎকার করে উঠল। পরিত আদিবকে টেনে নিয়ে সোজা ক্ষেতের আইল দিয়ে দৌড় দিল। রায়াত একটু পেছন থেকে ইলা আর আরিয়ানকে দেখছিল। ইলা আজ একটা বাসন্তী রঙের শাড়ি পরেছে, কপালে ছোট্ট একটা টিপ। হলুদের এই সাগরে ওকে যেন ঠিক কোনো এক বনদেবীর মতো লাগছে। ইলার বাসন্তী রঙের শাড়ির সাথে ম্যাচিং করে আরিয়ান পরেছে গাঢ় বাসন্তী রঙের একটি স্টাইলিশ পাঞ্জাবি, যার কলার আর হাত আর বর্ডারে সূক্ষ্ম কালো সুতোর কাজ করা। পাঞ্জাবির উপরে দুটো বোতাম খোলা থাকায় ওর চওড়া বুকের পুরুষালী গঠনটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আরিয়ানের পরনে ছিল ধবধবে সাদা কাবলি প্যান্ট আর পায়ে চামড়ার রাজকীয় নাগরা, যা ওর ব্যক্তিত্বে এক আভিজাত্যের ছাপ এনে দিয়েছে। চোখের উপর দামি রেব্যান সানগ্লাসটা যখন ও খুলে পাঞ্জাবির কলারে ঝোলালো, তখন রোদের আলোয় ওর তীক্ষ্ণ চোখের মণিগুলো হীরের মতো চিকচিক করে উঠল। রোদে আরিয়ানের গায়ের রংটা যেন আরো বেশি উজ্জ্বল দেখাচ্ছিল। আরিয়ানের ডান হাতের দামি মেটাল ঘড়ি আর চুলের সেই চিরচেনা কেয়ারলেস স্টাইল সব মিলিয়ে আরিয়ানকে এতটাই হ্যান্ডসাম লাগছিল যে পাশে দাঁড়িয়ে থাকা ইলাও বারবার মুগ্ধ হয়ে আর চোখে নিজের স্বামীকে দেখছিল। নেহা আর নোহা তো ফিদা হয়ে মুখ টিপে হাসছিল। আদিব শেষ পর্যন্ত বলেই ফেলল, তুমি আর ইলা তো আজকের দিনের পাওয়ারফুল কাপল। তোমার এই লোক দেখে তো যে কেউ ক্রাশ খাবে। আরিয়ান মুচকি হেসে ইলার দিকে তাকালো। ইলা নিচু স্বরে বলল, আপনাকে আজ বড্ড বেশি সুন্দর লাগছে। আরিয়ান ওর চোখের উপর ঝুঁকে এসে খুব নিচু স্বরে বলল, সুন্দর কি আর এমনিতে লাগছে? তোমার এই বাসন্তী রূপের ছায়া পড়েছে তো, তাই। ইলা লজ্জায় নিজের শাড়ির আঁচল আঙ্গুলে পেঁচাতে লাগলো। আরিয়ানের এই মোহনীয় লুক আর গভীর কণ্ঠস্বর যেন ইলার হৃদস্পন্দন মুহূর্তেই কয়েক গুণ বাড়িয়ে দিল। সরিষা ক্ষেতের ওই হলদে সমুদ্রে আরিয়ান যেন এক রাজকুমার, যে কেবল তার রাজকন্যাকে আগলে রাখার জন্য দাঁড়িয়ে আছে। আরিয়ান ইলার হাতটা শক্ত করে ধরে হাঁটা শুরু করলো। ইলা মুগ্ধ হয়ে তাকিয়ে আছে চারিদিকে। দেখুন কত হলুদ মনে হচ্ছে, পৃথিবীটা আজ শুধু আমাদের জন্যই সেজেছে। আরিয়ান মুস্কি হেসে ইলার দিকে তাকালো। ওর চোখে আজ অন্যরকম এক নেশা। নোহা দূর থেকে চেঁচিয়ে বলল,
ভাইয়া পরিবেশটা তো সেই লেভেলের রোমান্টিক, একটা গান না হলে তো জমছেই না। আদিপ, রায়াত আর পরিও সায় দিল। সবাই মিলে একটা গোল হয়ে দাঁড়ালো সরিষা ক্ষেতের মাঝখানের ফাঁকা জায়গায়। সবাই জোরাজুরি শুরু করলো আরিয়ানকে গান গাওয়ার জন্য। আরিয়ান প্রথমে একটু না করলেও ইলার আবদার দেখে আর না করতে পারল না। ও ইলার চোখের দিকে সরাসরি তাকিয়ে ধীর লয়ে গাইতে শুরু করলো। এই ভালোবাসা তোমাকে পেতে চায়, এই ভালোবাসা তোমাকে পেতে চায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। আরিয়ানের সেই ভরাট আর দরদি কণ্ঠস্বর বাতাসের সাথে মিলেমিশে এক অপূর্ব সুর তৈরি করলো। সবাই মন্ত্রমুগ্ধের মতো শুনছে। ইলা যেন নিজের অজান্তেই আরিয়ানের চোখের মণিতে হারিয়ে গেল। আরিয়ান গান গাইতে গাইতে ইলার খুব কাছে সরে এলো। ওর চোখের দৃষ্টিতে এক তীব্র টান, যেন গানের প্রতিটি শব্দ ও শুধু ইলার জন্যই বলছে। গান শেষ হতেই চারিদিকে হাততালির রোল পড়ে গেল। উফ ভাইয়া, তোমার ভয়েসটা সত্যিই জাদুকরি, ভাবি তো পুরো ফিদা। ইলা লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে হাসছিল। আরিয়ান আলতো করে ইলার কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, গানটা গাওয়াতে শুধু সরু ইলাফুল, পুরো জীবনটা তোমাকে এভাবে গান গেয়ে শোনাবো। সবাই যখন ছবি তুলতে ব্যস্ত, আরিয়ান সুযোগ বুঝে ইলার হাত ধরে একটু আড়ালে নিয়ে গেল। লম্বা সরিষার গাছগুলোর আড়ালে দুজন একদম একা। আরিয়ান ইলার কোমর জড়িয়ে ধরল। কি করছেন? সবাই দেখে ফেলবে তো। দেখো, আমি আমার বউকে ভালোবাসছি, এত লুকানোর কিছু নেই। আরিয়ান ইলার চিবুক ধরে মুখটা একটু উঁচু করল। হলদে ফুলের পরাগ ইলার নাকে লেগে আছে। আরিয়ান নিজের আঙ্গুল দিয়ে সেটা মুছে দিতে দিতে খুব কাছে চলে এলো। ইলার নিঃশ্বাস দ্রুত হয়ে উঠল। সরিষা ক্ষেতের সেই নির্জনতায় আরিয়ান ইলার কপালে একটা দীর্ঘ চুমু আঁকল। ঠিক তখনই আদিপ দূর থেকে চিৎকার করে উঠল, ভাইয়া তোমরা কোথায়? ইলা তড়িঘড়ি করে আরিয়ানের বুক থেকে সরে দাঁড়ালো। আরিয়ান একটা বিরক্তি সূচক শব্দ করে হাসল। এই ছেলেটা সবসময় আমার রোমান্সে জল ঢেলে দেয়। ইলা খিলখিল করে হেসে আরিয়ানের হাত ধরে আবার সবার কাছে ফিরে এলো। আজকের দিনটা তাদের স্মৃতির পাতায় এক সোনালী হলুদ দিন হিসেবে লেখা হয়ে রইল। সরিষা ক্ষেতের সেই সোনালী বিকেলের রেসটা কাটতে না কাটতেই সূর্য মামা পাটে বসার তোড়জোড় শুরু করলো। আকাশের বুক জুড়ে তখন আবির খেলা চলছে। আরিয়ানরা সবাই মিলে ধীর গতিতে গাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা হলো। বাড়ির একদম কাছাকাছি আসতেই আরিয়ানের গাড়িটা হঠাৎ ব্রেক কষল। সামনে এক অদ্ভুত দৃশ্য, একদম খুদে পাহাড়ি, যাদের আরিয়ান আদর করে খুদে সেনা বলে ডাকে, তারা রাস্তার মাঝখানে হাত ধরাধরি করে ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে আছে। কারো হাতে প্লাস্টিকের ব্যাট, কারো হাতে লাঠি। আরিয়ান মুচকি হেসে গাড়ি থেকে নেমে এলো। ইলাও জানালার কাছ নামিয়ে অবাক হয়ে দেখছে তার স্বামীর এই ছোট্ট ভক্তদের। আরিয়ান দু হাত কোমরে রেখে দাঁড়িয়ে গম্ভীর হওয়ার ভান করে বলল, কি ব্যাপার ক্যাপ্টেনরা, মাঝরাস্তায় এভাবে অপারেশন শুরু করে দিলে যে? খুদে সেনাবাহিনীর লিডার ছোট্ট রাব্বি এগিয়ে এলো। মুখটা বাংলার পাঁচের মতো করে বলল, ক্যাপ্টেন, এটা কিন্তু একদম ঠিক হয়নি। তুমি বউ পেয়ে গেছো বলে আমাদের ভুলে গেলে, নতুন বউ পেয়ে আমাদের সাথে খেলাধুলা সব বন্ধ করে দিলে। পেছন থেকে পাবেল নামের আরেকজন বলে উঠল, হ্যাঁ, তুমি বলেছিলে এবার ছুটিতে এসে আমাদের সাথে ফুটবল খেলবে, অথচ তুমি তো শুধু ভাবির সাথেই ঘুরে বেড়াচ্ছ। আমার খুব রাগ করেছি তোমার উপরে। আরিয়ান এবার একটু অপ্রস্তুত হলো। সত্যি তো, ইলা ফুলের মায়ায় পড়ে এই ছোট্ট বন্ধুদের কথা ওর একদম মাথায় ছিল না। ও কান ধরে হালকা হেসে বলল, ওহো, আই এম রিয়েলি সরি ক্যাপ্টেন, আসলে তোমাদের ভাবি একা তো, তাই ওকে একটু সময় দিচ্ছিলাম। কাল থেকে তোমাদের সাথে মাঠে দেখা হবে, প্রমিস। কিন্তু খুদে সেনারা এত সহজে ভোলার পাত্র নয়। তারা মুখ ঘুরিয়ে নিল। পাবেল বলল, শুধু সরি বললে হবে না, আমাদের একটা কথা বলতে হবে। তুমি যার জন্য আমাদের ভুলে গেছো, সে ভাবি তোমার কাছে এত স্পেশাল কেন? আমাদের বুঝিয়ে বলো। আরিয়ান আর চোখে গাড়ির দিকে তাকালো। ইলা তখন হাসি মুখে ওদের কথা শুনছে। আরিয়ানের বুক ভরে একটা শ্বাস নিল।
গ্রামের শান্ত বিকেল, গোধূলির আলো আর সামনে একদল নিষ্পাপ মুখ, পরিবেশটা মুহূর্তেই মায়াবী হয়ে উঠল। আরিয়ান গলাটা একটু ঝেড়ে তার সেই চিরচেনা জাদুকারী কণ্ঠে গেয়ে উঠল। फूलों की मलका है, परियों की रानी है, मेरी महबूबा महबूबा मेरी जिंदगानी है, मेरी महबूबा। আরিয়ানের ভরাট গলায় এই সুর যখন বাতাসের সাথে মিশে ইলার কানে পৌঁছালো, ওর হৃৎপিণ্ড যেন একটা মুহূর্তের জন্য থমকে গেল। আরিয়ান গাইতে গাইতে ইলার দিকে ইশারা করলো। বাচ্চাদের মাঝে হাসির রোল পড়ে গেল। তারা হাততালি দিয়ে নাচতে শুরু করলো। রাব্বি দাঁত বের করে হেসে বলল, আচ্ছা ক্যাপ্টেন, মাফ করে দিলাম। ভাবি আসলেই পরীদের রানীর মতো সুন্দর। আরিয়ান হাসতে হাসতে পকেট থেকে কিছু চকলেট বের করে ওদের হাতে দিয়ে বলল, এবার রাস্তা ছাড়ো ক্যাপ্টেন্স, তোমাদের ভাবিকে নিয়ে বাড়ি যাই। কাল বিকেলে কিন্তু মাঠে ঠিক সময় হাজির থেকো। খুদে বাহিনী হইচই করতে করতে রাস্তা ছেড়ে দিল। আরিয়ান আবার গাড়িতে এসে বসলো। ইলা ওর দিকে তাকিয়ে দেখলো আরিয়ান তখনও গুনগুন করছে। ইলা লাজুক হেসে বলল, আপনি কি সবসময় এভাবে মানুষকে গান শুনিয়ে ভুলিয়ে রাখেন? আরিয়ান গাড়ি স্টার্ট দিয়ে ইলার একটা হাত নিজের মুঠোয় নিয়ে বলল, সবাইকে নেই ফুল, শুধু আমার জিন্দেগানিকে খুশি রাখতে আমি 7 সমুদ্র 13 নদী পার করতে পারি। গাড়িটা বাড়ির উঠোনে এসে থামলো। সন্ধ্যার আজান দিচ্ছে মসজিদে। বাড়িতে ঢোকার পর দেখা গেল এক অন্য রকম চিত্র। লিভিং রুমে বসে আছে হালিমা। হালিমার পরনে জমকালো সাজগোজ, যেন কোনো বিয়ের অনুষ্ঠান থেকে পালিয়ে এসেছে। সবাইকে একসাথে ঢুকতে দেখে হালিমা উঠে দাঁড়ালো। ওর নজর প্রথমেই গেল আরিয়ান আর ইলার ম্যাচিং করা বাসন্তী পোশাকের উপর। আরে বাহ, সবাই দেখি বেশ আনন্দ করে ফিরলে। আরেন ভাইয়া, ইলা তোদের তো দারুণ লাগছে। আরিয়ান মুস্কি হাসলো। ইলাও সৌজন্যমূলক একটা হাসি দিল। তুই নতুন বউ সেজে এসেছিস কেন? এসব পরে বলছি, অনেক কাহিনী ঘটে গেছে। ঠিক তখনই পেছন থেকে রায়াত ঢুকলো। রায়াতকে দেখা মাত্র হালিমার চোখ চকচক করে উঠল। ও এগিয়ে গিয়ে বলল, রায়াত ভাইয়া কেমন আছেন? অনেকদিন পর দেখা। আমি ভাবলাম ঢাকা যাচ্ছি, আপনাদের সাথে দেখা করে যাই। রায়াত হালিমার দিকে একবার তাকালো ঠিকই, কিন্তু ওর কথার কোনো বাড়তি আগ্রহ দেখালো না। বরং নির্বিকার ভঙ্গিতে হাতের চাবিটা টেবিলে রাখতে রাখতে বলল, হ্যাঁ ভালো। ইলা, আমাকে এক গ্লাস পানি দিস তো। অনেক রাস্তা ড্রাইভ করে এসেছি, টায়ার্ড লাগছে। হালিমা একটু দমে গেল। ও আশা করেছিল রায়াত অন্তত ওর সাথে 2-1 মিনিট কথা বলবে, কিন্তু রায়াত ওকে পাত্তাই দিল না। সে সোজা আরিয়ানের পাশে গিয়ে দাঁড়িয়ে গল্প শুরু করে দিল। আরিয়ান ভাই, আজকের আউটিংটা কিন্তু অসম ছিল। বিশেষ করে তোমার ওই গানটা। ইলার চেহারার এক্সপ্রেশন দেখার মতোই ছিল। আরিয়ান হাসতে হাসতে ইলার দিকে তাকালো। রায়াত হালিমাকে দেখে কোনো রেসপন্স করলো না। হালিমা এক কোণে দাঁড়িয়ে রাগে ফুঁসছে। ওর রায়াদের জন্য এত যুদ্ধ করে বিয়ের আসর থেকে পালিয়ে আসলো, অথচ রায়াত ওকে একটুকু পাত্তাও দিল না। উল্টো আরিয়ানের সাথে আড্ডায় মগ্ন। হালিমা একটু সাহস সঞ্চয় করে আবার রায়াদের সামনে গিয়ে দাঁড়ালো। রায়াত ভাইয়া, আপনার সাথে আমার পার্সোনাল কিছু কথা আছে। রায়াত ওর দিকে না তাকিয়ে ফোনটা চেক করতে করতে বলল, ওকে, কি বলবা বলো তাড়াতাড়ি। আর এমনি তো আমি এখন একটু বিজি। যদি তারা না থাকে তাহলে ইলা পরিদের সাথে গল্প করো, আমি ফ্রেশ হতে যাচ্ছি। অন্য সময় শুনবো তোমার কথা। বলেই রায়াত কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। হালিমার ফর্সা মুখটা অপমানে আর রাগে লাল হয়ে উঠল। ও স্পষ্ট বুঝতে পারল রায়াত ওকে এড়িয়ে চলছে। ইলা আর আরিয়ান দূর থেকে পুরো ব্যাপারটা খেয়াল করছিল। আরিয়ান ইলার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, দেখছো রাফুল, রায়াত কিভাবে ওকে ইগনোর করছে? মেয়েটা তো মনে হয় জেলেসিতে এখনই ফেটে পড়বে। ইলা আরিয়ানের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, বেচারি হালিমা, রায়াত ভাইয়া কেন এমন কেন? মেয়েটা তো ওনার জন্যই এসেছে। আরিয়ান বাঁকা হেসে বলল, সবাই তো আর আমার মতো ভাগ্যবান না যে মনের মানুষের সাথে বাসন্তী রং মিলিয়ে সরিষা খেতে ঘুরতে যাবে। হালিমা তখন ডাইনিং এর দিকে তাকিয়ে দেখলো ইলা আর আরিয়ান বেশ ঘনিষ্ঠ হয়ে কথা বলছে।
হালিমার তাদের দেখে মনে হলো এই বাড়িতে ইলা আসার পর থেকেই যেন সবাই অনেক বেশি হ্যাপি। কিন্তু হালিমা সে এখন কি করবে, যার জন্য পালিয়ে আসলো সে তো পাত্তাই দিচ্ছে না। এদিকে ইলা আর পরি দুজন তাদের জামাই নিয়ে ব্যস্ত। হালিমা এক কোণে দাঁড়িয়ে রয়েছে, হাতে ব্যাগটা এত জোরে চেপে ধরেছে যেন সেটা তার শেষ আশ্রয়। চোখ দুটো লাল, কিন্তু কান্না আসছে না, শুধু একটা জ্বালা, একটা অপমানের আগুন। সে দেখলো ইলা আর আরিয়ানকে দুজনে কত সহজে হাসছে, কত সহজে হাত ধরে আছে, কত সহজে একে অপরের চোখে চোখ রেখে কথা বলছে। আর সে তো এখানে অচেনা, অবাঞ্ছিত। হালিমা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার পায়ে যেন শক্তি নেই, কিন্তু মনে একটা জেদ জন্ম নিয়েছে। সে সোজা রায়াত যে রুমে ঢুকেছে সেই রুমের দিকে এগুলো। দরজা খোলা, রায়াত ফ্রেশ হয়ে বেরোচ্ছে, টাওয়াল কোমরে জড়ানো, চুল ভেজা, গুনগুন করে গান গাইছে। হঠাৎ হালিমাকে দেখে তার ভ্রু কুঁচকে গেল। তুমি বললাম না পরে কথা হবে। না রাত ভাইয়া, এবার আর পরে না। আমি এখনই জানতে চাই আমাকে কেন এড়িয়ে যাচ্ছেন? আমি কি এতটাই অপছন্দের? কিছুদিন আগেও তো আপনি আমাকে পছন্দ করতেন, তাহলে এখন কি হলো? রায়াত একটা দীর্ঘশ্বাস ফেলল। সে দরজা বন্ধ করে দিল। তার চোখে এখন আর বিরক্ত নেই, শুধু একটা ক্লান্তি।